আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এই আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নিয়মিত অতিথি সাংবাদিক ও কলামিস্ট আনিস আলমগীর আমাদের সঙ্গে রয়েছেন। আনিস আলমগীর, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, গত দুদিন ধরে আমাদের দেশে এই এইচএসসি পরীক্ষা, বন্যার পানি, বৃষ্টির পানি জমে যাওয়া এবং পরীক্ষার প্রশ্নপত্রে ভুল, এগুলো নিয়ে একটা লঙ্কা কাণ্ড মোটামুটি চলছে। এটা নিয়ে ডিটেল বলার কিছু নেই। এখানে কি দেখছেন মন্ত্রীর ভূমিকা, স্টুডেন্টদের ভূমিকা, আন্দোলনের ভূমিকা, সব মিলিয়ে আপনি কি দেখছেন? আমি এখানে উস্কানি দেখছি। এই ছেলেগুলোকে এক ধরনের উস্কানি দেওয়া হয়েছে, তাদেরকে আবার বোঝানো যাচ্ছে না। এবং একটা একটা এটা কি বলবো, স্পয়েলড সোসাইটি, স্পয়েলড জেনারেশন আমরা তৈরি করছি। আমরা তো পরীক্ষা দিয়েছি, আমাদের সময় কি পরীক্ষা থেকে ডিসরাপশন হয় না? হয়েছে, কিন্তু সেখানে কি হয়েছে, এখন মাসটা বেশি দূরে হয়ে গেছে। আমাদের সময় মার্চের মধ্যে পরীক্ষা হয়ে যেত, আবহাওয়াকে চিন্তা করেই। জানুয়ারি থেকে মার্চের মধ্যে পরীক্ষা হতো, এখন এটা জুলাইতে হচ্ছে। জুলাইতে একটা বৃষ্টির সময়। এটা এক ধরনের বেকুবি হচ্ছে যে জুলাইতে আপনারা বারবার এই সময়টাতে কেন পরীক্ষা নিয়ে আসতেছেন। বাট নানা কারণে, যেহেতু বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ ছিল, নানা কারণে শিক্ষা পিছিয়েছে, জুলাই এসছে। তো যেটা করা দরকার ছিল যে এই বন্যার মধ্যে যে পরীক্ষাগুলো আপনার নিয়ে তারা, এটা অমানবিক, এটা মেনে নেওয়া যায় না। হাঁটু পানিতে দিয়ে ছেলেরা এই পরীক্ষা কেন্দ্রে যাবে, মেয়েরা পরীক্ষা কেন্দ্রে যায়, পরীক্ষা দিচ্ছে। ভাই, আমার তো এই কাপড় নিয়ে তো অস্বস্তি বোধ করে, আমি তো 1 মিনিটও বসতে পারবো না। এই ছেলে মেয়েরা তো পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা তো একটা হেলা ফেলার বিষয় না। তো এটা সিরিয়াসলি নেওয়া উচিত ছিল, এবং মন্ত্রী এটা সিরিয়াসলি নেন নাই। বা উনি যদিও বলছেন যে না, আমি অন্যদের সাথে আলাপ করেছি, আমার তো শুধু একা দায়িত্ব ছিল না, সেটা ওনার সাফাই হতে পারে। কিন্তু আমি পরবর্তীতে যেটা শুনলাম যে তারা এটা বাতিল করেছে, চিটং বোর্ডের সঙ্গে এটা সমন্বয় করে এটা পরীক্ষা নেবে। তো সেটাতে আমার মনে হয় যে আপত্তি করার তো খুব বেশি কিছু নাই। যেগুলা পরীক্ষা ভালো হয় নাই, যেগুলাতে বৃষ্টিপাত ছিল, সেগুলো পরবর্তীতে এটা হতে পারে। কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে এক ধরনের উস্কানি এদের মধ্যে আছে। বিশেষ করে আমি এনসিপির নেতা নেত্রীদের বক্তৃতায় দেখতে পাচ্ছি যে এই ছেলেগুলোকে, ইয়াং জেনারেশন গুলোকে উস্কানি দেওয়া হচ্ছে। এবং ইয়েতে ইভেন প্রধানমন্ত্রীকে পর্যন্ত কটাক্ষ করে কথা বলছে। তো শিক্ষামন্ত্রী তো নগণ্য বিষয়। তো এই যে জিনিসটা, আমার মনে হচ্ছে প্রত্যেকটা ইস্যু নিয়ে আমরা এই খেলাখেলি ভালো না। এই জেনারেশনটাকে নষ্ট করার কোনো মানে হয় না। কারণ এই ইন্টারমিডিয়েট একটা জীবনের ভীষণ গুরুত্বপূর্ণ, শুধু গুরুত্বপূর্ণ না, ভীষণ গুরুত্বপূর্ণ। এটা একটা মাইলস্টোন। আপনি কোন দিকে যাবেন, আপনার একটা দিক নির্দেশনা। এটা কোথায় আপনি ইন্টারমিডিয়েট রেজাল্টের উপর নির্ভর করছে, আপনি ইউনিভার্সিটিতে যাবেন, কোথায় যাবেন, নাকি বেকার হবেন, সবকিছুর উপর নির্ভর করছে, না বিদেশ যাবেন। যে এমন একটা পরীক্ষাকে হেলায় ফেলায় করে এবং এটার পেছনে রাজনৈতিক ইন্ধন যোগানো আমার মনে হয় ঠিক হচ্ছে না। আওয়ামী লীগকেও আমি দেখি যে সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের লোকজনও এটা তো মৌন সমর্থন আছে ছেলেদের এই উগ্রদিকে। বা তারা অন্যভাবে বলে, তারা বলে যে ইউনুস যে এই সোসাইটি, এই শিশুগুলোকে নষ্ট করে গেছিল, তখন তো আপনারা কিছু বলেন নাই। তারা ওই জুলাইয়ের আন্দোলনকে ইঙ্গিত করতে চায়। আমি বললাম যে ভাই, জুলাই আন্দোলন আর দুইটাকে এক করে আর এখন দেখেন না। কারণ এটা, বা জুলাইতে যদি ভুল করেও থাকে কেউ আপনাদের দৃষ্টিতে, তো এই ভুল এখন আবার হতে দেবেন কেন? এখন তো এটা হওয়া উচিত না। এখানে আপনি আরেকটা জিনিস খেয়াল করেছেন, এই যে আমাদের যারা স্টুডেন্ট যারা আছে, অথবা স্টুডেন্টের মতো যারা দেখতে ওই বয়সী, তাদের মুখের ভাষা, আচার আচরণ, এখানেও কিন্তু আমার কাছে খুবই আতঙ্কিত আমাদের নেক্সট জেনারেশনকে নিয়ে। তাদের এর কেমন শিক্ষা? আজকে দেখলাম যে একটা ছেলে একজন বয়স্ক লোককে লাফি দিচ্ছে। আপনি এটা ছবি আসছে কিনা, আপনার দেখছেন কিনা জানি না। আমি তো দেখছি শিক্ষকের উপর চেয়ার মারছে। শিক্ষক কেন? এগুলো হচ্ছে অবক্ষয়। থ্যাঙ্কস গড যে আমি এখন শিক্ষকতা অলমোস্ট ছেড়ে দিয়েছি। কারণ এই জেনারেশন যদি হয় আমাদের ছাত্র, ওনাদেরকে কি শিক্ষা দেব? হ্যাঁ, এবং আমার বুড়া বুড়া বয়সের আবার ইয়েগুলা, এক ব্যারিস্টারকে দেখে বলছে আমার জীবনে কোনো কৃতজ্ঞতা নাই শিক্ষকদের উপর। তো এরা কি দিবে? এদের কাছে থাকেও তো এরাই তো উস্কানি দাতা, যে আমার কোনো কৃতজ্ঞতা নাই শিক্ষকের উপর। আপনার কোনো কৃতজ্ঞতা নাই, তার মানে আপনি অকৃতজ্ঞ।
আপনার শিক্ষা জীবনে যে আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত যে নিয়ে গেছে, কেউ না কেউ 2 পয়সার উপকার হলেও তো আপনাকে করেছে। আপনি যখন বলেন যে না আমার কোনো ইয়ে নাই, তার মানে হচ্ছে যে এই জেনারেশনকে উস্কিয়ে দেওয়া যে শিক্ষকদের উপর তোমার কৃতজ্ঞতাবোধের কিছু নাই, এটা টুলস, এটা তুমি টাকা দিচ্ছ তাই পড়াচ্ছে, তা তো না। শিক্ষকতা এমন একটা পেশা যেটা যেটা নিজেকে ভাইরাল করার পেশা না, এটা হচ্ছে এমন একটা পেশা যে লোকই পেশা, যেটাতে আমি সাধারণ মানুষ, আমি সাধারণভাবে চলছি, আমার এই স্টুডেন্ট, আমি তাদেরকে শিক্ষা দেব, আমার চাকচিক্য নয়, আমার অন্য জীবনে আমি যেতে চাচ্ছি না। এই যে আপোষ করা, নিজের সাথে যে আপোষ করা, এই যে মহান যে জিনিসটা, আপনি এটার প্রতি তো সারা জীবন কৃতজ্ঞ থাকতে হবে। যে লোকটা অন্য কিছু হতে পারতো কিন্তু সে শিক্ষকতা বেছে নিয়েছে, সে ক্লাসে ফার্স্ট বয় ছিল, সে কি অন্য কিছু করতে পারতো না? সে শিক্ষকতা কেন বেছে নিল যেখানে কোনো দামই আমি এই প্রসঙ্গে আপনি একটা ছোট্ট, যদিও একটু প্রাসঙ্গিক না তবু বলি। আমি ওই দিন দেখলাম যে ইটিভির একটা টক শোতে আমাদের একজন ভদ্রলোক, খুবই পরিচিত মুখ, উনি বলছেন যে ওনার নাকি ওনার শিক্ষকদের প্রতি কোনো ধরনের কৃতজ্ঞতা নাই। ওনার যারা শিক্ষক ছিলেন তাদের কারো প্রতি ওনার কোনো কৃতজ্ঞতা নাই। তো এটা যদি তার সবাই কথাই বলছি, শুনে, আমি তার কথাই বলছি, আমি ওটা ভাইরাল দেখেছি, তার ক্লিপ দেখেছি। হ্যাঁ, এবং এটা কি ধরনের অসভ্যতা যে যে বলে যে আমার কোনো কৃতজ্ঞতা না থাকলেও চুপ করে থাকেন না, কিন্তু আপনি উস্কে দিচ্ছেন কেন শিক্ষকদের প্রতি অসৎ আচরণ করার জন্য? সো আমরা দেখতে পাচ্ছি এগুলো 5 আগস্টের ফল। 5 আগস্টের পরে এই যে বিকৃত মস্তিষ্ক কিছু ব্যক্তি মিডিয়াতে এসে এবং এই সমস্ত উদ্ভট বয়ান দেওয়া শুরু করেছে। এক ইডিয়েট আমাকে বলে যে আনিস আলমগীর কোথাকার সাংবাদিক, কোথায় চাকরি করেন, বিদেশ থেকে টাকা পান, খাবি যাবি। ওই ছাগল কবিরকে আমি জিজ্ঞেস করি তুমি ধানমন্ডিতে কিভাবে থাকো? আমি ধানমন্ডিতে আমার বাড়ি আছে সেটা নিয়ে কথা বলছে, আমার নাকি ভাড়া আছে, বাড়িটা কোথায় আমি এটা খুঁজে পাইলাম না। এখন সে ধানমন্ডিতে কিভাবে থাকে, বেকার উকিল, যার 2 পয়সা দাম নাই? এই কোশ্চেনটা কে করবে? এটা এটা তো না, এরা এরা যেটা করছে মুক্তিযুদ্ধকে গালি দিচ্ছে। আপনি দেখেন ওই ছাগল কবির বলে 16ই ডিসেম্বরকে আমি মানি না, আরো একজন বেকার ব্যারিস্টার সেও বলে যে 16ই ডিসেম্বরকে আমরা স্বাধীনতা বিজয় দিবস মানি না। তো মানিস না তো এই দেশে থাকিস কেন? তারপরে বলে 3 লক্ষ বিহারি মেরেছে মুক্তিযোদ্ধারা, বঙ্গবন্ধু গাদ্দার, বঙ্গবন্ধু স্বাধীনতা চায় নাই, আরো কি কি জানি, মানে প্রতিদিন অসভ্যতার চরম সীমাতে মুক্তিযুদ্ধকে হেয় করে করে। এবং টেলিভিশন গুলো এই সমস্ত ছাগলদের ডেকে এনে টকশো করে এবং তাদের টিআরপি বাড়ায়, এবং এদের এই ছাগলদের সাথে আবার বসতে বলে আমাদেরকে মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক করতে হবে। আমি মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক করার কি আছে? এটা প্রতিষ্ঠিত সত্য। ছাগলদের সঙ্গে বসে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে হবে কেন? টেলিভিশন গুলো যে এই ডেলিভারেটলি এগুলো করছে, এগুলো দেখার কিছু নাই। টেলিভিশন গুলো জুলাইকেও পচাচ্ছে, একদল লোক জুলাইকেও অপমান করছে, ওরা অনেকের দৃষ্টিতে কেন করছে? কারণ এই ধরনের ছাগলদের জবাব দিতে হলে তাই দিতে হবে, কারণ এই ছাগলগুলো 24 দিয়ে 71কে মুছে দিতে চাচ্ছে। আপনি যখন 24 দিয়ে 71কে মুছে দিতে চান তখন 71-এর লোকদের তো দায়িত্ব পড়ে এটা নিয়ে কথা বলার। 24 নিয়ে যে রঙ্গ তামাশা করছেন, 24 নিয়ে যে যে ব্যবসা শুরু করেছেন। আজকে একটা কার্টুন দেখেছিলাম, আমি গতকাল একটা কার্টুন দেখেছি আমি, মেহেদি আঁকা, নিউ এজ কার্টুনিস্ট, অসাধারণ একটা কার্টুন এঁকেছে। দেখা যাচ্ছে সেই, আপনি দেখেছেন কিনা জানি না, এই যে আবু সাইদের একটা কার্টুন, 2 হাত প্রসারিত করে দাঁড়ানো, নিচে আগুন জ্বলতেছে, দেশটা জ্বলতেছে, আর এক হাতে এই যে মব বাহিনী অত্যাচার অনাচার সেই চিত্র, আরেক হাতে লুটপাটের চিত্র, এবং মাঝখানে মৌলবাদীরা উকি দিচ্ছে। এই যে একটা 2 বছর যাওয়ার পর বাংলাদেশ যে কি পেয়েছে, একটা কার্টুনে পুরোটাই তুলে ধরতে চেয়েছিল। কিন্তু এই কার্টুন গুলো কেন হচ্ছে তাহলে? তার মানে হচ্ছে যে এই জুলাইকে কারা অপমান করছে? জুলাইকে অপমান করছে তারাই যারা মুক্তিযুদ্ধকে হেয় করতে চাচ্ছে, এবং যারা এই ধরনের বয়ান দিচ্ছে যে মুক্তিযুদ্ধ মানি না, বঙ্গবন্ধু মানি না, এবং জাতীয় সঙ্গীত বাজতে এরা বসে থাকে নির্লজ্জের মতো। যে দেশে জাতীয় সঙ্গীত বাজতে বসে থাকে এরা নাকি আবার বুদ্ধিজীবী, এরা আবার টকশোতে যায়, এবং এইগুলা রাষ্ট্র সহ্য করতেছে। আর জুলাই নিয়ে কিছু বললেছে এদের জিপ কেটে দাও। জিপ কেটে কিভাবে দেবেন? কারণ আপনি জুলাই নিয়ে বলার জন্য তো এগুলোই তৈরি করছেন, এবং জুলাইকে তো অপমান এদের দ্বারাই করতেছেন আপনি। এগুলো এদেরকে দেখার পর এরা যদি জুলাইয়ের পোস্টার বয় হয়, এরা যদি জুলাইয়ের পোস্টার বয় হয়ে 71কে এইভাবে অপমান করে, তো তাহলে 71 বিশ্বাসী লোকজন জুলাইকে কিভাবে নেবে? জুলাইকে কিভাবে শ্রদ্ধা করবে?
এই জায়গায় তো একটা বিরাট বিভক্তি তৈরি করছে এরা। জি, আমি অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যে প্রশ্নটা করতে চাই, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান উনি একটা কথা বলেছেন যে তার সরকার কোনো ধরনের চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দেবে না। প্রধানমন্ত্রীর মুখ থেকে এ ধরনের কথা আসা মানে নিশ্চয়ই কি এ ধরনের কোনো আশঙ্কা তৈরি হয়েছে দেশে, নাকি উনি কেন বলেন বলে আপনার মনে হয়? কিছুটা উগ্র রাজনীতির তো আবির্ভাব হয়েছে, যে মব সংস্কৃতির পাশাপাশি যেটা ইউনূস চালু করে দিয়ে গেছে, যেভাবে আপনার জেলখানা থেকে যেভাবে উগ্রবাদী লোকদেরকে বের করে দিয়েছে নির্বিচারে, তাদের এখন কিছু অ্যাক্টিভিটিস, আমি স্পেসিফিক বলবো না, তাদের কিছু অ্যাক্টিভিটিস, তাদের এই যে কলমা পতাকা মিছিল এবং তাদের কথাবার্তা, তাদের হুমকি, এগুলো তো রাষ্ট্রের জন্য এক ধরনের বরং চরম একটা মানে প্যারেশানির বিষয় হয়ে যাবে। এবং নন অ্যাক্টর এগুলো যারা আছে তাদেরকে কিভাবে রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে, এখন তো রাষ্ট্রের এটা দায়িত্ব হয়ে যায়। কারণ এই রাষ্ট্র তো শুধু নিজে নিজে সবকিছু করতে পারে না, তার নিয়ন্ত্রণ, তার উপর দৃষ্টি বহির্বিশ্বের এবং এগুলো আছে। এবং এই ধরনের উগ্রপন্থা যদি বেড়ে যায় দেশের মধ্যে, ব্যবসা বিনিয়োগ এমনিতে তো 12টা বেজে আছে মব সংস্কৃতির জন্য, ইউনূস যেটা চালু করে দিয়ে গেছে, তো কেউ বিনিয়োগ করছে না, দেশের মধ্যে কোনো বিনিয়োগ নাই, চাকরি হারা লক্ষ লক্ষ লোক। তো এইভাবে যদি হতে থাকে তাহলে তো বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। প্রধানমন্ত্রী যদি এই বিষয়ে বিশেষ দৃষ্টি দিবেন বলেন এবং সংসদে দাঁড়িয়ে বলেন, তাহলে তো আমরা এটাকে সাধুবাদ জানাই। জি, অনেক ধন্যবাদ জনাব আনিস আলমগীর। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আনিস আলমগীরের স্ট্রেট কাট কথাবার্তা। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন ওনার নিজে ফেসবুক পেজে যখন পোস্ট দেন কোনো বিষয়ে, নিচে লেখা থাকে আউটস্পোকেন আনিস আলমগীর। তো ওনার এই লেখার সঙ্গে ওনার বক্তব্যে নিশ্চয়ই আপনি মিল খুঁজে পাবেন। আমার পেজটা ফলো করতে বলেন। আপনার এই সানসে আমি বলে দিই, আমার নামে আমার নামে ফেসবুকে অনেকগুলো গ্রুপ খোলা আছে, অনেকগুলো পেজ খোলা আছে, সবগুলো ভুয়া। আমার একটা মাত্র পেজ, সেটা হচ্ছে আউটস্পোকেন আনিস আলমগীর। সেটাতে যাতে আপনার শ্রোতারা, আপনার যারা ভক্ত আছে তারা যাতে লাইক দেন। জি, আমি দর্শকদের কাছে এই সুযোগে এই অনুরোধ জানাচ্ছি, আপনারা যদি ওনার পেজটাকে আপনারা ফলো করেন তাহলে হয়তো ওনার কথা আপনারা আরো বেশি বেশি শুনতে এবং পাবেন। আপনার এখানে যে শো হয় সেই শোটা আমি সঙ্গে সঙ্গে শেয়ার করি। থ্যাংক ইউ। তাহলে এটাও জানা থাকবে, যদি কোনো কারণে আপনারা আমার শোটা দেখার জন্য আগ্রহ প্রকাশ করেন, তাহলে আউটস্পোকেন আনিস আলমগীর এই পেজে গেলে আপনারা এই অনুষ্ঠানটা দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন, এখন এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।